আমার কলেজ লাইফের বন্ধু দৈপায়ন, ওরে বাবা রে বাবা, সারা জীবন এর কথা ওকে, তার কথা তাকে, এই নিয়েই ওর চলেছে। ভালো ক্রিকেট খেলতো ডেফিনেটলি, এবং মনটা খুব ছোট ছিল। ধরো কেউ কাউকে খাওয়াচ্ছে ক্যান্টিনে, কলেজ ক্যান্টিনে, দৈপায়ন খেয়ে নিত অন্য লোকের পয়সায়, বাট নিজে কোনোদিন কিছু টাকা কন্ট্রিবিউট করে কাউকে কিচ্ছু খাওয়াইনি। পরীক্ষার রেজাল্ট বেরোবে, নতুন বই কেনা হবে, বাড়িতে খবর কাগজ কেনা হবে, যে কোনো আনন্দেই ও সবাইকে বলতো কিরে খাওয়া, কিরে খাওয়া। একজনের দাদু মারা গেছিল, সেই খবরটা পাওয়ার পরে ও ভুল করে বলে দিয়েছিল কিরে খাওয়া। তারপর থেকে অনেক দিন কলেজে ওকে দেখা যায়নি, মার খাওয়ার ভয়। দৈপায়ন ছিল ভীতু, কিন্তু ঠিক ভীতু বলা চলে না, সৎ সাহস ডেফিনেটলি ছিল। কিছু কিছু জায়গায় মানুষের অপরাধের এগেনস্টে প্রতিবাদ করেছে, আমি নিজের চোখে দেখেছি। এবং বন্ধু বান্ধবদের খুব রেসপেক্ট করতো ঠিকই, কিন্তু ঝেড়ে খাওয়ার এই মতলবি বন্ধুটা সিরিয়াসলি আজও কিন্তু আমার সাথে যোগাযোগে আছে। দৈপায়নের ছোট থেকে ইচ্ছে ছিল যে অ্যাস্ট্রোনট হওয়ার, সেইভাবেই পড়াশোনা এগোচ্ছিল, বাট ফাইনালি অ্যাস্ট্রোনট না হয়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি পায়, এবং সেই চাকরি করে বিভিন্নভাবে চলছে ওর। ক্রিকেট আর খেলা হয় না সেভাবে আগের মতো, রিইউনিয়নও হয় না, মানে বলতে পারো স্কুল কলেজের বহু বছর পরেও মাঝে মাঝে ইচ্ছে হয় ইউটিউব বা ফেসবুকে লোকজনের রিইউনিয়নের ভিডিও দেখে বা পোস্ট দেখে আমারও ইচ্ছে হয় যে কাশ আমারও একটা রিইউনিয়ন হতো। দৈপায়নও কখনো গা লাগায়নি, আর আমার তো সময়ই নেই। হ্যাঁ, দৈপায়ন টপিকটা কেন উঠলো সত্যি ভূতের গল্পে তোমাদেরকে বলে রাখি, যারা যারা নতুন দেখছো সত্যি ভূতের গল্প, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে স্টেটাসে, হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবদের ফরওয়ার্ড করো, আর প্লিজ একটু লাইক করো। আর যেমন লাগবে গল্পটা, খারাপ লাগুক ভালো লাগুক, কমেন্ট করে প্লিজ জানাও। তোমাদের প্রত্যেকটা কমেন্টই কিন্তু এখানে ওয়েলকাম করবো আমি। আমার নাম ক্রাইম মাস্টার ডোডো, আর তোমরা দেখছো সত্যি ভূতের গল্পের ইউটিউব চ্যানেল। নতুন চ্যানেল নতুন করে তৈরি করার চেষ্টা করছি বন্ধু বান্ধবদের, তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর প্লিজ একটুখানি বন্ধুদেরকে দেখতে বলো। থ্যাংক ইউ ভেরি মাচ। শুরু হচ্ছে দৈপায়নের ভৌতিক ঘটনা। এই ঘটনাটা দৈপায়নের জীবনে যখন ঘটেছিল আমার মানে একদম কমপ্লিটলি মনে আছে। সেই বছর বাজিগার রিলিজ করেছিল, 93 বা 94 এর ঘটনা। আমি তখন ক্লাস 2 তে পড়ি, এবং সেই সময় না কলকাতা থেকে আসানসোল যেতে হতো মাঝে মধ্যে আমাদেরকে। আমার মাসি তখন আসানসোলে শিফট হয়েছিল, সেই কারণে আমি, আমার দাদা, মা, বাবা সবাই মাঝে মধ্যে আসানসোল যেতাম। আমার দিদা ইনফ্যাক্ট ওখানে থাকতো, মাসি তখন প্রেগনেন্ট ছিল। ইনফ্যাক্ট এটাও বলবো, মাসি প্রেগনেন্ট থাকা অবস্থায় যখন ডেলিভারি হয় আমার বোনের, মানে মাসির ছোট মেয়ের ডেলিভারি হওয়ার সময় মাসিও মারা যায়। কিন্তু মাসি কোনোভাবে ইনভলভ নয় এই গল্পে, দৈপায়ন ইনভলভ। কিভাবে? বাজিগারের টপিকটা কেন তুললাম, কারণ সেই বছরটা 93 বা 94 ছিল, এবং সেই সময় খুব আসানসোল যাওয়া হতো। ইনফ্যাক্ট দামোদর নদীতে যখন আসানসোলের সমস্ত দুর্গা ঠাকুর বিসর্জন হতো সেখানেও যেতাম আমি। তখনকার দিনে অ্যাম্বাসাডারে চড়ে, পেট্রোল অ্যাম্বাসাডার হ্যান্ড গিয়ার ছিল, এবং এলআইসি ক্যাম্পাসে থাকতাম আমরা আসানসোলে। এবং দৈপায়নও কিন্তু আসানসোলেই থাকতো, এবং আসানসোলে থাকার সুবাদে আমি 1.5 বছর মতো আসানসোলের একটি স্কুলে পড়াশোনা করেছিলাম। স্কুলের নাম নিউ ওয়ান্ডারল্যান্ড স্কুল। যারা যারা আসানসোলে থাকো, শতাব্দী পার্ক, লামিয়া পার্ক যেভাবে চেনো, ঠিক সেভাবে নিউ ওয়ান্ডারল্যান্ড স্কুলও সবাই চেনে। এবং ক্রিসমাসের সময় এখনো মনে আছে খুব সেলিব্রেশন হতো। বারা দিন বলে একটা সিনেমাও রিলিজ করেছিল তার কিছু বছর পর। সেই সময়ও বুড়ো বয়সে যখন আসানসোল গেছিলাম কিছু কাজে, খুব ছোটবেলাকার কথা মনে পড়তো। সেই এলআইসি ক্যাম্পাসের ভেতরে পার্ক ছিল, সেখানে স্লিপ ছিল, সেখানে চড়তাম। এবং আমার বেশ কিছু স্মৃতি মনে আছে, অনেকে হয়তো অবিশ্বাস করবে। যতদূর সম্ভব 94-95-এ আমি আসানসোলের এলআইসি ক্যাম্পাসের মাঠে একজন ক্রিকেট প্লেয়ারের খেলা দেখেছিলাম, যার খেলা দেখার জন্য ভিড় করে সবাই দাঁড়িয়েছিল। পাড়া ক্রিকেটের ম্যাচ, মহেন্দ্র সিং ধোনি, তার খেলা কিন্তু তখন আমি দেখেছিলাম। তখন সে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল না, তখন সে মানে রঞ্জিও খেলেনি। 95 বা 94-এ আমার মনে আছে, দুর্গাপুজোর পরে ঠান্ডার সময়। তখন তোমার ইন্টার ক্লাব সমস্ত টুর্নামেন্ট হতো, যেগুলোর কোনো রিওয়ার্ড ছিল না সেই অর্থে। দৈপায়ন থাকতো আসানসোলে, আমাদের সাথে স্কুলে পড়তো, এবং কলিয়ারি বেল্টে দৈপায়নের বাবা কোনোভাবে চাকরি করতো। দৈপায়নের মামার বাড়ি কাছাকাছি ছিল বার্নপুরে, এবং কুলটি বার্নপুর আছে না, সেই বার্নপুরে। এবং আমার এখনো মনে আছে, দৈপায়নের মামার বাড়িতে ছোটবেলায় একবার ঘুরতে গেছিলাম, আমার মাসির মেয়েও আমার সাথে গেছিল। তখন একবার ওই ব্যাডমিন্টন খুব উঠেছিল, ব্যাডমিন্টন তখন র্যাকেট, সেই র্যাকেটের তখন কত দাম ছিল, 15 টাকা 10 টাকা, লোহার র্যাকেট বা স্টিলের র্যাকেট। সেই র্যাকেটটা, দুটো র্যাকেট কিনে দিয়েছিল দিদা আমাদেরকে।
আমার পছন্দ হয়েছিল ওরটা, কারণ ওরটাই এইচ লেখা ছিল র্যাকেটের নেটের ভেতরে, ওটা পছন্দ হয়েছিল বলে সেই চুরোচুরি যাকে বলে আমার মাসির বড় মেয়ের সাথে। যাই হোক, তাদের সাথে এখন আর সম্পর্ক নেই আমার, এবং তারাও আশা করছি ভালো আছে। ডেফিনেটলি আমিও আমার কাজ চালিয়ে যাচ্ছি। এবং যেটা ঘটনা ঘটেছিল, দৈপায়নের মামা বাড়ি ছিল বারণপুরে, এবং মামাদের সাথে দৈপায়নের দারুণ সম্পর্ক ছিল। ওই মামা ভাগ্নের সম্পর্ক বলে না, স্কুলের যে কোনো বড় বড় ইভেন্টে মা বাবার থেকে বেশি দৈপায়নের সাথে ওর মামা আসতো। এক মামা ছিল ওর, মামা কিছু করতেন না, কিন্তু পরবর্তীকালে মামা না লোহার ব্যবসা করে, মানে লোহার গ্রিল আলমারি এসব তৈরি করার ফ্যাক্টরি খোলে বাড়ির সামনে। ওর দৈপায়নের দিদা টাকা দেয়, সেইটা করে বেশ নামযশ অর্জন করেছিল তখনকার দিনে, এবং বেশ দাঁড়িয়ে যায় মানে কেরিয়ার ওয়াইজ ওর মামা। এবং শুধুমাত্র তাই নয়, মামা ফাইনালি বিয়ে করে। যাকে মামা বিয়ে করে তাকে দৈপায়নও আবার আগে থেকে চিনতো, আমিও চিনতাম, কারণ আমার এলআইসি ক্যাম্পাসেরই একটি অফিসারের মেয়ে ছিল সে, শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা মামি আর দৈপায়নের যে মামা, ওর নাম ছিল কুন্তল, এদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। মানে মানে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল, হয়তো প্রেম করতো, আমরা বিয়ের পর জানতে পারি। এবং দৈপায়ন তো মামা বাড়িতে পড়ে থাকতো, ওখানেই ঘুরে বেড়াচ্ছে, মামা বাড়ির সামনে ক্রিকেট খেলছে। আমিও মাঝে মধ্যে উইকেন্ডে বাবা মাকে বলে বা আমার সঙ্গে দৈপায়নের মামা বাড়িতে যেতাম। এখনো মনে আছে, হ্যান্ড গিয়ার অ্যাম্বাসাডার, পেট্রোল অ্যাম্বাসাডার করে যাওয়া হতো। তখনকার দিনে না জানতাম মাইলেজ, না জানতাম, এটাই তখনকার দিনে বিরাট বড় গাড়ি ছিল। যাই হোক, এই এই একটা ঘটনা বলার সময় না মানে সবকিছু মনে পড়ে যায়, চারপাশে কি এমন ছিল। ও ইনফ্যাক্ট সেই সময় আরেকটা সিনেমাও রিলিজ করেছিল, বরসাত বলে, হামকো সির্ফ তুমসে প্যার হ্যায়, এবং জুনুন, রাহুল রয়, মনে হয় ওই সময় রিলিজ করেছিল, রাইট, টি সিরিজের একটি সিনেমা। এই সিনেমাটা চলা, মানে তখনকার দিনে ভিসিপি ছিল, সেই ভিসিপি ভিসিআর ছিল, সেগুলো ক্যাসেট যখন বাড়িতে চালানো হতো, মাঝখানে গুলশান কুমারের এক ভাই ছিল কিষান কুমার, তার একটা মিউজিক ভিডিওর অ্যাড দেখাতো। এনিওয়ে, গল্পে চলে আসি, বড্ড বাড়তি কথা বলছি আমি। যাই হোক, অতটাই ভেতরে ঢুকে গল্পটা বলি, মনে পড়ছে না পুরনো সব কথা। এনিওয়ে, যেটা হয় ফাইনালি, দৈপায়নের মামা হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। কুন্তল মামা হঠাৎ করে মারা যায় বাইক অ্যাক্সিডেন্টে, তখন ওর বয়স ছিল 34-35। এবং মারা যাওয়ার পর খুব ভেঙে পড়ে ওদের পরিবার। আমার বাবা মায়ের সাথেও এত সম্পর্ক ভালো ছিল ওদের পরিবারের, আর বাবা মাও আমাকে নিয়ে গিয়েছিল ওদের মামা বাড়িতে, মানে বার্নপুরে। সবাই কাঁদছে, আমি আর দৈপায়ন বুঝতে পারছি না হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। বাট ফাইনালি এইটুকু বুঝেছিলাম সেই বয়সে দাঁড়িয়েও আমি, যে দৈপায়নের মামা চলে গেছে, কুন্তল মামা, এবং এই মানুষটাকে আর কোনোদিন সামনাসামনি দেখা যাবে না। এই মানুষটা কোনোদিন আর চকলেট নিয়ে, ক্যাডবেরি নিয়ে, ক্রিসমাসে সান্তা ক্লজ সেজে আর দৈপায়নের বাড়িতেও আসবে না, আমাকেও আর সারপ্রাইজ দেবে না। দৈপায়ন আর কথায় কথায় মামার টপিকটা তুলবে না। এত বছর কেটে গেছে, কিন্তু এই মামা আর ভাগ্নের সম্পর্কের যে সিগনিফিকেন্স, সেটা এই ছেলেটা এবং তার মামার সম্পর্ক দেখে আমি বুঝতে পেরেছি। ভুলতে পারবো না কুন্তল মামাকে কোনোদিন, যা ভালোবাসতো আমাদেরকে। যাই হোক, মামার মৃত্যু হয় আচমকা, পরিবার ভেঙে পড়ে। দৈপায়নের দিদারও খুব বেশি বয়স ছিল না যখন মামার মৃত্যু হয়, তখন দিদার বয়স মনে হয় 50-52। যতদূর সম্ভব খুব কম বয়সে দৈপায়নের দিদার বিয়ে হয়েছিল। দৈপায়নের মাও তখনকার দিনে খুব যে বিরাট বয়স ছিল সেটা নয়, তখন হয়তো দৈপায়নের মায়ের বয়স ছিল সেই সময় দাঁড়িয়ে হয়তো 30-32, আর তখন আমার বয়স 6 বছর, ভাবতে পারো। ইনফ্যাক্ট সবাই খুব কান্নাকাটি করছিল, আর দৈপায়নের দিদা ভুলভাল বকছিল, কুন্তল ফিরে আসবে, কুন্তলকে ফিরে আসতে হবে, অনেক কাজ বাকি, আমার মাথার উপর কেউ নেই আমার ছেলে ছাড়া, ওই সম্বল ছিল। এবং আরো উল্টোপাল্টা কথা বলছিল, সব আত্মীয়রা স্বার্থপর, কেউ খবর রাখে না, কেউ দেখে না। এবং তার মাঝেই শ্রাদ্ধ হয় দৈপায়নদের মামার, এবং সেই শ্রাদ্ধতে আমাদের নিমন্ত্রিত হই আমরা, আমাদের পরিবার থেকেও যাওয়া হয়, এবং সেই শ্রাদ্ধতে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়। এবং শ্রাদ্ধের দিনও মনে আছে, সবাইকে দেখে হাসছিলেন, মাঝে মাঝে কেঁদে উঠছিলেন, মাঝে মাঝে ওই কথাটাই বলছিলেন দৈপায়নের দিদা, যে আমার ছেলে ফিরে আসবে, কুন্তল ফিরে আসবে। কুন্তল কোথাও যায়নি, একটু আগেই আমি বাড়ির ভেতরে দেখলাম, কুন্তল যেতেই পারে না। ওই দেখো না, দরজাটা খোলা দেখছো, আমি কি খুলেছি, কুন্তল খুলে ঢুকেছে, এসব বলছে না, লোকজন ভাবছে হয়তো, ইনফ্যাক্ট আমরাও নর্মালি যেটা ভাবি, হয়তো সেই শোকে কাতর হয়ে গেছে, মাথা থেকে বেরোচ্ছে না সেই খারাপ লাগাটা। এবং ফাইনালি এই সব কিছু করার পর আমরা শ্রাদ্ধের দিন তো বাড়ি ফিরলাম। সেদিন রাতে বাড়ি ফেরার পর না আমার স্বপ্নে দৈপায়নের মামা এসেছিল, সিরিয়াসলি বলছি, কুন্তল মামা। দেখছি একটা ছাদে ঘুড়ি ওড়াচ্ছি, ইনফ্যাক্ট তোমাকে রিয়েলি বলি, আমি আজ পর্যন্ত ঘুড়ি ওড়াতে পারি না। স্বপ্নে দেখছিলাম ঘুড়ি ওড়াচ্ছি, ছাদের ধারে গিয়ে পড়ে যাচ্ছিলাম, আমার মামা আমাকে বাঁচিয়ে দিল। এরকম সব ভুলভাল স্বপ্ন। মা বলছে চ একটা জায়গায় নিয়ে যাবো,
কেউ কখনো দেখেনি। আর আমি তো খুব কিউরিয়াস ছোট থেকে, বিড়ালের মতো। আমিও মামার বাইকের পেছনে উঠে পড়েছি, যেখানে পৌঁছে গেছি সেখানে মা বাবাকে চিনতে পারছি না, কোনো মানুষ নেই, এরকম ভুলাল স্বপ্নের ভয় থেকে উঠে পড়েছি। উঠে পড়ে মাকে বলেছি স্বপ্নটা দেখেছি। মা বললো যাও বাথরুমে গিয়ে জলের দিকে তাকিয়ে কথাটা বলো, আর এই সমস্ত দুঃস্বপ্ন দেখবি না। মামার কথা খুব মনে পড়ছে না। যাই হোক, শ্রাদ্ধের একদিন পরে, মানে শ্রাদ্ধের ঠিক দুদিনের মাথায় নিয়ম ভঙ্গ ছিল, মৎস্যমুখী যাকে বলা হয়। সেই নিয়ম ভঙ্গে আমাদের আমন্ত্রণ ছিল। আমার বাবা যেতে পারেনি নিয়ম ভঙ্গে, কিন্তু আমরা গেছিলাম, সকালে খেয়ে চলে আসি। তার ঠিক নিয়ম ভঙ্গের ঠিক দুদিন পর বাড়িতে ল্যান্ডলাইন ছিল এলআইসি কোয়ার্টারে, মায়ের কাছে ফোন এসেছিল। মা ফোনটা ধরে অনেকক্ষণ ধরে কথা বলছিল দইপানের মায়ের সাথে বা দইপানের বাবার সাথে, যতদূর আমি জানি। বিকেলে যখন আমার বাবা ফিরলেন তখন আমি জানতে পারলাম এক্স্যাক্টলি কি ফোনে কথা হচ্ছিল। দইপানের মা আমার মাকে ফোন করে বলেছিলেন সকালে যে যে কি বলে তোমার নিয়ম ভঙ্গন্দির রাত্রির 12টা-1টা নাগাদ হঠাৎ করে দইপানের দিদা নাকি বাড়িতে চিৎকার করে ওঠে যে ওই যে কুন্তল ফিরে এসছে, দেখো দরজা দিয়ে ঢুকছে। দইপানের মারা দেখে যে দরজাটা খোলা অত রাতে, এদিকে ওরা কিন্তু লক করেছিল, এবং একটা পায়ের ছাপ ওর মামার ঘর অব্দি গেছে, কিন্তু মামার ঘরের দরজাও বাইরে থেকে বন্ধ। ভেতরে যেহেতু শ্রাদ্ধ হয়েছে বা নিয়মভঙ্গ হয়েছে, ভেতরে লাইট জ্বলছিল কিন্তু সেই অবস্থায় বন্ধ। সারা রাত নাকি ওদের ঘুম হয়নি, এবং ওরা এটাও ভয় পাচ্ছে কোনো চোর ডাকাত হয়তো বাড়িতে ঢুকেছে বা এরকম কিছু ব্যাপার একটা। যাই হোক, এই ঘটনাটা আমার মা আমার বাবাকে যখন বলছে, আমার বাবা তো খুব সাহসী, এবং আমার বাবা ইনফ্যাক্ট মানে এই বেহালা চত্বরে বা এই যে তোমার বেহালা তারাতলা যে জেমস লং বাইপাস, এইসব চত্বরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বসানো রেল লাইনও দেখেছে ছোটবেলায় যখন এখানে এসেছিল বাড়ি করে ঠাকুরদা। খুব সাহসী লোক আমার বাবা। কল্যাণীতে চাকরি করতো, অ্যান্ড্রিউতে দীর্ঘদিন যেত, ট্রেন লাইনের মধ্যে প্রচুর প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখেছে রাস্তাঘাটে। আমার বাবা তো এই সমস্ত জেমস লং এরিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেল লাইন যেহেতু দেখেছিল, প্রচুর প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিজে সাক্ষীও ছিল। ঘাবড়াতো না, কিন্তু পরবর্তীকালে আমাদের গল্পগুলো বলতো। আমার মা বলতো তো এইসব ঢপের গল্প, কি মিথ্যে গল্প, সব বাচ্চাগুলোকে ভয় দেখাচ্ছ। আমি, আমার দাদা, আমার মাসির বড় মেয়ে, তখন ছোট মেয়েটা সবাই জন্মেছে, 3-4 দিন বয়স, আসানসোলে প্রচুর ভূতের গল্প বলতো। যাই হোক, এনিওয়ে, আমার বাবা যখন মায়ের কাছ থেকে ঘটনাটা শুনলো, বললো দাঁড়া আমি ফোন করি বলে আমার বাবা ডিরেক্ট ল্যান্ডলাইনে ফোন করলো দইপানের বাড়িতে, মানে দইপানদের ক্যাম্পাসে। ফোন করে কথা বলার পর দইপানের বাবার সাথে কথা বললো। আমার বাবা বলল ঠিক আছে, যখন এরকম কিছু তোমরা বুঝতে পারছো বা ভয় পাচ্ছ, আমি 1 রাত থাকবো ওই বাড়িতে। বাবা 1 রাত থাকবে মানে আমাকেও থাকতে হবে। সঙ্গে সঙ্গে আমিও বাবার সাথে দইপানদের বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম। বাবা ঠিক করলো পরের রাতেই থাকবে গোটা। পরের দিন বাবা অফিস থেকে ফেরার পর সন্ধ্যে 8টা নাগাদ আমরা ক্যাম্পাসের ভেতরে কিছুক্ষণ হাঁটতাম। রাতের খাওয়ার পর আমরা ক্যাম্পাসের ভেতরে হাঁটতাম, আমি, মা, বাবা, দাদাভাই। হাঁটার পর যখন মা দাদাভাই তো ঘরের ভেতরে ঢুকে গেল, আমি আর বাবা একটা হাফ প্যান্ট আর বাবা একটা পাজামা ব্যাগের ভেতরে নিয়ে, তখনকার দিনে মোবাইলও ছিল না, তাই মোবাইলের চার্জার নেওয়ার ব্যাপার ছিল না, বাবার বাইকে করে আমরা চলে গেলাম দইপানদের ক্যাম্পাসে গিয়ে দইপানদের ফ্ল্যাটের কলিং বেল বাজানো হলো, ভেতরে ঢুকলাম, বললো চা খাওয়ার অফার করলো। আমার এখনো মনে আছে, ইনফ্যাক্ট যখন ঢুকেছিলাম এটাও মনে আছে, দইপান তখন একটা এত বড় ক্যাডবেরি খাচ্ছিল হাতে ধরে। তখনকার দিনে একটা ক্র্যাকেল বলে চকলেট পাওয়া যেত, সেটা খাচ্ছিল, এখন পাওয়া যায় কিনা। আমাকেও দিল একটা নতুন প্যাকেট। এই শ্রাদ্ধের বা নিয়মভঙ্গের সময় অনেক লোকজন বাড়িতে এসেছিল, তো হয়তো ছোট বাচ্চার জন্য নিয়ে এসেছিল, সেখান থেকে আমিও ভাগিদার হলাম সেই নতুন একটা প্যাকেটের চকলেটের। আর বলতে হয় না, রেখে খাওয়ার ব্যাপারটা আমার নেই, সঙ্গে সঙ্গে খেয়ে ফেললাম। যাই হোক, আমার বাবা বললো তুমি দইপায়ন একসাথে থাকবে রাতে, তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে না। মানে আমার আর দইপায়নের কি রাতে ঘুম আসে? দইপায়নের মায়ের ঘরে দইপায়ন, আমি আর ওর মা পাশাপাশি শুলাম, 3জন বিছানায়। এবং আমি আর দইপায়ন অনেকক্ষণ জেগেছিলাম, গল্প করছিলাম ফিস করে, পাশাপাশি অনেকক্ষণ জেগেছিলাম, প্ল্যান করেছিলাম মা যখন ঘুমিয়ে পড়বো আমরা বেরিয়ে গিয়ে এই অ্যাক্টিভিটির সাক্ষী হব। 6 বছর বয়স, কত কোয়ারি দেখেছো আমাদের, কত ইন্টারেস্ট। যাই হোক, তখন বাজে কত রাত আমি জানি না, আমরা ঘুমিয়ে পড়লাম, কিন্তু কোনো কিচ্ছু হিন্ট পাইনি। পরের দিন ঘুম থেকে অনেক সকাল সকাল বাবা তুলে দিল স্কুল আছে বলে। আমি বললাম আজকে আমি স্কুল যাব না, তোমার কাছে গল্পটা শুনবো। বললো গল্প এখন এখানে বলতে হবে না, বাড়িতে গিয়ে আমি বলবো। বাড়িতে ফিরে এলাম, সেদিন আর স্কুল যাওয়া হলো না, বাবারও অফিস যাওয়া হলো না। বাবা দইপানদের বাড়ি থেকে বেরোনোর পর আমাকে বাইক স্টার্ট দেওয়ার সময় বলছিল আমার খুব জ্বর এসছে, গায়ে জ্বর লাগছে। বাড়িতে ফিরলাম, দাদাভাই তো স্কুল থেকে আসবে 2টোর সময়, দাদাভাইও স্কুল থেকে এলো। আসার পর
আমি দুপুরবেলা পড়তে বসাতো তখন তখন মানে বাবা পড়তে বসাতো দুপুরবেলা বাড়ি থাকলে। যাই হোক, পড়ে ফড়ে উঠলাম, দাদাভাই বাড়ি থেকে এসে মাঠে খেলতে বেরোচ্ছিল, তার আগেই বাবা বললো আজকে কোথাও বেরোতে হবে না, কালকে রাতে কি ঘটেছে জানো? মা তখন বললো আজকে কোথাও বেরোতে হবে না, আমি গল্পটা শুনেছি, তোরা শোন কি হয়েছে। বাবার মুখে বাকি গল্পটা শুনলাম। যখন বাজে রাত 10টা 10:30, হঠাৎ করে একটা, সবাই তো আসানসোলের মতো এরিয়ায় তখনকার দিনে ঘুমিয়ে পড়তো। রিক্রিয়েশন বলতে কি, শুধু দূরদর্শন চ্যানেল, বড় বড় চ্যানেল তখনও সবার বাড়িতে আসেনি। বাবা তো অত রাতে জাস্ট শুয়েছিল দইপানের বাবার সাথে, গল্প করছিল, অফিসের প্রেশার কি আছে, পারিপার্শ্বিক সমস্ত আলোচনা করছিল। এবং ওটা ওটা ছিল দইপানের মামার বাড়ি, যেখানে আমরা গেছিলাম, রাতে ছিলাম। এবং দইপানের এই মামার বাড়িটা ফাঁকা হয়ে গেছে, সেই নিয়ে খুব দুঃখ করছিল দইপানের বাবা। মাঝে মাঝে বেশি করে সময় দিতে হবে এবার থেকে শ্বশুর বাড়িতে, সব কথা বলছিল। বলতে বলতে হঠাৎ করে রাত্রি 10:30 নাগাদ একটা আওয়াজ পায় সবাই, থমথমে অবস্থায়। আওয়াজটা কিছুই না, দইপানের দিদা হঠাৎ করে চিৎকার করে উঠে বলছে, বাবা এদিকে আয়, এই ঘরে আয়, বাবা এখানে আয়, এখানে আয়, কোথায় ছিলিস বাবা, এই ঘরে আয়, আয় আয়, আমি তো জানি তুই যাসনি। এই কথাটা শোনার পরই হঠাৎ করে দরজাটা খুলে ঘাপটি মেরে দইপানের বাবা এবং আমার বাবা দিদার ঘরের সামনে উঁকি মারে। অন্ধকারের মধ্যে, মানে করিডোরটা অন্ধকার তো, দিদার ঘরটার একটা দরজা খোলা, দিদা দরজার সামনে দাঁড়িয়ে আছে, ঘরের আলো বাইরে বেরিয়েছে, ওখানে আবছা দেখা যাচ্ছে একটা ছায়া মূর্তি, একটা ছায়া নাকি, জাস্ট দিদা পাশ থেকে ঘরের ভেতরে ঢুকে গেল, একটা ছায়া টাইপের। কিছুক্ষণের জন্য আমার বাবা আর দইপানের বাবা দিদার দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে কথা শুনতে শুরু করলো। দিদা একাই কথা বলছে। দিদা জিজ্ঞেস করছে ভেতরে, তোর খিদে পেয়েছে কুন্তল, তুই খাবি? তোর জন্য খাবার দেব? ও আচ্ছা, তুই বাইরে ওই গাছের তলায় খাবার দিলে খেতে পারবি, ঘরে ঢুকতে পারবি না ঠাকুর আছে বলে? তোর নিঃশ্বাসের কষ্ট হচ্ছে? আরে বাবা চ, খাবার দিচ্ছি। এই সমস্ত কথা শুনতে পেলো, দিদা বলছে, কিন্তু ছায়ামূর্তির কোনো গলার আওয়াজ কেউ পায়নি। এই দিদা যেই বাইরের ঘরে বেরোতে শুরু করবে, তখনই বাবা আর দইপানের বাবা ঘাপটি মেরে নিজেদের ঘরে ঢুকে দরজাটা হালকা করে ভেজিয়ে রাখলো। পায়ের আওয়াজ পেল, দুটো পায়ের আওয়াজ পেল, একটা চটি পরা কেউ হাঁটছে আর একটা খালি পায়ে কেউ করিডোরে তার পেছন পেছন হেঁটে যাচ্ছে, এরকম আওয়াজ পেল। আস্তে করে দরজাটা খুলে আমার বাবা, দইপানের বাবা বাইরে গুটি গুটি পায়ে বেরিয়ে করিডোর থেকে যে রাস্তাটা বাইরের দিকে গেছে এক্সিটে, যেখানে বাগান আছে এবং যেখানে বাগানের বাইরে একটা অনেক পুরনো কুল গাছ আছে, সেই বাইরেটা হেঁটে হেঁটে আস্তে আস্তে গেল। গিয়ে যেটা দেখলো, চক্ষু চড়ক গাছ দুটো মানুষের। দেখলো দইপানের দিদা গাছতলায়, যেখানে তোমার প্রদীপ দেওয়া রয়েছে, সবে তো নিয়মভঙ্গ কেটেছে, তুলসী মঞ্চের ওখানে প্রদীপ দেওয়া আছে, ওই প্রদীপগুলোর আলোয় সামনে কিছুটা গাছতলায় স্পেস ছিল, সেখানে একটা থালায় প্রচুর খাবার, প্রচুর ভাজা, পায়েস, চাটনি, ইনফ্যাক্ট যেগুলো যেগুলো খেতে ভালোবাসতো কুন্তল, সেগুলো সাজিয়ে ওখানে রেখেছে। এবং ওই প্রদীপের মৃদু আলোয় দেখতে পেল বাবা আর কুন্তলের বাবা একটা বিরাট বড় ছায়ামূর্তি গাছের সমান। সে আস্তে আস্তে নিচু হয়ে, উবু হয়ে বসে খাবারগুলোর দিকে তাকিয়ে কিছুটা কিছুটা খেতে চাইছে। হঠাৎ করে ছায়ামূর্তিটা মুখ তুলে তাকালো বাবা আর দইপায়নের বাবার দিকে দূরে। চোখ দুটো দেখতে পেল, মুখটা দেখতে পেল, এটা কোনো মানুষের মুখ নয়, কোনো মানুষের মুখ নয়। আমার বাবা বলেছিল এরম দানবিক মুখ জীবনে কোনোদিন টেলিভিশনের কোনো সিরিয়াল বা কোনো সিনেমাতেও দেখেনি। দুটো গর্তওয়ালা চোখে একটা দানবিক মুখ, খিদেতে ভরে থাকা একটা প্রাণ। মুহূর্তের মধ্যে না রক্ত শুকিয়ে যাবে যা দৃষ্টি পড়বে এর চোখের দিকে। দৌড়ে ওখান থেকে নিজেদের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে রাম নাম করেছিল বাবার, দইপায়নের বাবা। তারপর কি হয়েছিল কেউ জানে না। সকালে যখন ঘুম থেকে ওঠে, দইপায়নের বাবারও গায়ে জ্বর আসে এবং আমার বাবাও জ্বর নিয়ে বাড়িতে ফিরেছিল। 3 দিন জ্বর ছিল, তারপর সেরে গেছিল।
এত বছর পর এই ঘটনাটা তোমাদের সামনে বললাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত রিসার্চ করে, এত মানুষের সাথে আলোচনা করে, প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের সাথে বন্ধুত্ব করে, বা প্রিয়াংশির তো প্রচুর নলেজ এই নিয়ে, চর্চা করে স্পিরিচুয়ালিজম নিয়ে, আমি আজও কিন্তু এই কনক্লুশনে পৌঁছতে পারিনি আদেও ওটা কি দৈপায়নের মামা কুন্তলের প্রেতাত্মা এসেছিল, নাকি অন্য কোনো শয়তান বা কোনো খারাপ আত্মা বা শয়তানের কোনো দূত ওখানে এসেছিল কুন্তলের আত্মা সেজে খেতে। দৈপায়নের দিদা এই ঘটনার 2 বছর পরেই মারা গেছিলেন, এবং খুব অদ্ভুতভাবে মারা গেছিলেন। বিছানার শুয়ে ছাদের দিকে বিস্ফোরিত চোখ, এই অবস্থায় ঘুমের ঘোরে তিনি মারা গেছিলেন। সেই ডেড বডি যারা দেখেছিল তারা বলেছিল যে কোনো কিছু না, ভয় পেয়ে কোনো কিছুর দিকে তাকিয়ে উনি মারা গেছিলেন হার্ট অ্যাটাক হয়ে। কি হয়েছিল সেটা তো আমি জানি না, আমি তো জাজ নয়, কমেন্ট করার কোনো অধিকার নেই বাকি ইউটিউবারদের মধ্যে। কিন্তু এই ঘটনাটা ঘটেছিল এবং আমার বাবা এবং কুন্তলের বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিল, এটুকু জানি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটা। সত্যি ভূতের গল্প দেখতে থাকো। নমস্কার।